আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আসো আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো এর অধ্যায়ে এর আগে আমরা ষষ্ঠ অধ্যায় পড়েছি, যেখানে বন্টন প্রণালী নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওই অধ্যায়ে আমরা যে কোশ্চেনগুলো তোমাদের শেষ করে দিয়েছি সেখানে ছিল বন্টন প্রণালী বলতে কী বুঝো, বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ, মধ্যস্থ ব্যবসায়ী কী, মধ্যস্থ ব্যবসায়ী কার্যাবলী এবং মধ্যস্থ ব্যবসায়ের যে শ্রেণীবিভাগগুলো আছে এই নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম। তো গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিক সে বিষয়গুলো ওই অধ্যায়ে আমরা আলোচনা করে শেষ করে ফেলেছি। তোমরা ওই বিষয়গুলো যদি কনসেপ্ট ক্লিয়ার রাখো তাহলে তোমরা ওখান থেকে যে কোশ্চেনগুলো বোর্ড পরীক্ষায় বা পরীক্ষা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসবে তোমরা ওখান থেকে পারবে। তো নতুন করে আরেকটি ক্লাস আমরা আজকে শুরু করতে যাচ্ছি নতুন অধ্যায়ে, যে অধ্যায়টির নাম হচ্ছে পাইকারি ও খুচরা ব্যবসায়। তোমরা জানো দেখবা যে একটা চ্যাপ্টারের বিভিন্ন টপিক্সের সাথে বিগত যে সমস্ত টপিক্স তোমরা পড়েছো তার সাথে অনেক মিল থাকবে। তো এই জন্য তোমাদের জন্য সুবিধার্থে এক জায়গায় তোমরা যদি ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তাহলে এই কনসেপ্টটা নিয়ে তোমরা অন্য চ্যাপ্টারে সেই একই কোশ্চেন তোমরা অ্যান্সারগুলো আগে থেকে তোমরা জেনে যাবা। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়ব সপ্তম অধ্যায়ে পাইকারি ও খুচরা ব্যবসায়, অর্থাৎ চ্যাপ্টারকে দেখেই বুঝতে পারতো যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পাইকারি ব্যবসায় আর একটা হচ্ছে খুচরা ব্যবসায়। তো আমরা প্রথম অংশে পড়ব পাইকারি ব্যবসায় নিয়ে, পাইকারি ব্যবসায় ডিটেলস পড়বো, পাইকারি ব্যবসায় কী পাইকারি ব্যবসায় বৈশিষ্ট্য, পাইকারি ব্যবসার ধরন কত ধরনের আছে বা কী কী প্রকার আছে এইগুলো নিয়ে পড়বো। ঠিক অনুরূপভাবে আমরা খুচরা ব্যবসায় কী, খুচরা ব্যবসায়ের যে বৈশিষ্ট্যগুলো আছে, খুচরা ব্যবসায়ের যে প্রকারভেদ, এই বিষয়গুলো নিয়েই আমরা এখানে আলোচনা করব। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে এই চ্যাপ্টার থেকেও বিভিন্ন কোশ্চেন তোমাদের থাকবে, সৃজনশীল থাকবে, তারপর নৈবেত্তিক থাকবে। তো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা। আজকে আমাদের লেকচার নাম্বার 18। তোমরা যারা আমার লেকচার ধারাবাহিকভাবে দেখতেছো তারা হয়তো বুঝতে পারবে এর আগে আমরা লেকচার নাম্বার 17 দিয়ে ষষ্ঠ অধ্যায় শেষ করছি। তো আজকে আমরা লেকচার নাম্বার 18-তে পাইকারি ব্যবসা খুচরা ব্যবসা নিয়ে শুরু করব। তো আমরা প্রথমেই সরাসরি চলে আসবো পাইকারি ব্যবসায় কী। পাইকারি ব্যবসায় নিয়ে আমরা এর সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা, তাদের পরীক্ষা থাকতে পারে যে পাইকারি ব্যবসা বলতে কী বুঝো বা পাইকারি ব্যবসায় কী, 1 মার্কের কোশ্চেন থাকতে পারে, আবার অনেক সময় তোমাদের থাকতে পারে যে পাইকারি ব্যবসায় কী ব্যাখ্যা করো, 2 নম্বরের অনুদানমূলক। তো দেখো যে তোমরা জানো যে আমরা এর আগে পড়েছি যে বণিক মধ্যস্থ ব্যবসায়ী এবং আর্থিক মধ্যস্থ ব্যবসায়ীকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা আছে পাইকারি ব্যবসায়ী, একটা আছে তোমার খুচরা ব্যবসায়ী। তো পাইকারি ব্যবসায়ী একটা মধ্যস্থ ব্যবসায়ী, এটা তোমরা জানো, এর আগে বলেছি যে পাইকারি ব্যবসায়ী নিজস্ব মূলধন বিনিয়োগ করে ব্যবসা করে, তারা উৎপাদনকারীর নিকট থেকে প্রচুর পরিমাণে পণ্যদ্রব্য ক্রয়ে এনে তারা কারা কাছে বিক্রয় করে, খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে, অর্থাৎ চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট তাদের সাথে কোনো যোগাযোগ তারা করে না, তাদের নিকট তারা পণ্য বিক্রিও করে না, তাই তো। তারা মূলত খুচরা ব্যবসায়ীদের নিকট বা অন্যান্য যে সমস্ত ব্যবসায়ী তাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে বিক্রয় কাজে নিয়োজিত থাকে তাদের কাছেই কোনোটা বিক্রি করে থাকে। তো সংজ্ঞায় যদি আসে যে তোমরা কি লিখবা, যে পাইকারি ব্যবসায় কি, উৎপাদনকারীর নিকট থেকে অধিক পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসা বলে। খুব সহজ একটা ছোট সংজ্ঞা, যে উৎপাদনকারীর নিকট থেকে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে নিয়ে তা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় কাজে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কি বলা হয়, পাইকারি ব্যবসা বলা হয়। হ্যাঁ, সহজ কথা মনে রাখবা যে উৎপাদনকারীর কাছ থেকে প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করে নিয়ে তা খুচরা ব্যবসায়ীদের নিকট বা অন্য কোনো ব্যবসায়ীদের নিকট বিক্রয় করার কাজে নিয়োজিত ব্যক্তিকে বা সংগঠনকে কি বলা হচ্ছে, পাইকারি ব্যবসা হতে পারে। ব্যক্তি বা সংগঠন বলা যায়, ব্যক্তি যখন একজন মাত্র ব্যক্তি পাইকারি ব্যবসায় গঠন করবে, যে একজন ব্যক্তি মিলে পাইকারি ব্যবসাটা করে, তাই তখন তাকে ব্যক্তি বলবে। যখন অনেকগুলো লোক অংশীদারি ব্যবসায় করতে পারে বা যৌথ মূলধনী কারবারির মাধ্যমে পাইকারি ব্যবসায় গঠন করতে পারে, তখন সেটাকে কি একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে তোমরা ক্লিয়ার? আবার আমি বলতেছি, রিপিট করতেছি, উৎপাদনকারীর নিকট থেকে অধিক পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে। একদম মুখস্থ করে ফেলো আমার সঙ্গে সঙ্গে, উৎপাদনকারীর নিকট থেকে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলা হয়। আচ্ছা, অন্যভাবে বলা যায় যে ব্যক্তি বা প্রতিষ্ঠান মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে উৎপাদনকারী বা অন্য কোনো উৎস থেকে পণ্য বা সেবা ক্রয় করে তা চূড়ান্ত ভোক্তা ব্যতীত চূড়ান্ত ভোক্তার কাছে করবে না, চূড়ান্ত ভোক্তা ব্যতীত খুচরা ব্যবসায়ী বা অন্যান্য ক্রেতার নিকট বিক্রয় করে থাকে তাকে পাইকারি ব্যবসায় বলে। আচ্ছা, তোমাদের এই উপরের সংজ্ঞাটা আরো সহজ, এটা মুখস্থ করলে তোমরা মোটামুটি 1 মার্কের জন্য তোমরা এই কোশ্চেন অ্যান্সারে দিবে।
পাইকারি ব্যবসায় মূলত কি করে, উৎপাদনকারী এবং খুচরা ব্যবসার মাধ্যমে মধ্যে কি করে, যোগসূত্র বা সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে। তাহলে কি আমরা জানলাম যে পাইকারি ব্যবসায় কার মধ্যে, উৎপাদনকারীর মধ্যে এবং খুচরা ব্যবসার মধ্যে সেতু বন্ধন বা যোগসূত্র স্থাপন করে, একটা যোগাযোগ স্থাপন করে থাকে। দেখো চিত্রের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে উৎপাদনকারী এবং খুচরা ব্যবসার মাঝখানে বসেছে কে, পাইকার। এই পাইকার মাঝখানে বসে উৎপাদনকারীর সাথে খুচরা ব্যবসা কি করতেছে, তারা যে ব্যবসায়িক কার্যক্রম সেটা সহায়তা করতেছে কারা, পাইকারি ব্যবসায়ীটা। ঠিক আছে, এটাকে কি বলা হবে, এটাকে কত স্তরবিশিষ্ট প্রণালী বলা হবে, এক স্তরবিশিষ্ট। যেহেতু একজন মাত্র মধ্যস্থ ব্যবসায়ী বা একটি মাত্র পক্ষ তোমার উৎপাদনকারী এবং খুচরা ব্যবসায়ীর মাঝখানে বসেছে, এই জন্য এটাকে এক প্রণালী বা এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বলবে। তুমি যদি বন্টন প্রণালীর চ্যাপ্টারে পড়েছো সেইটাই তোমার ধারণা আমি দেখাইলাম। আচ্ছা, তাহলে তোমাদের পাইকারি ব্যবসায়ের যে সংজ্ঞা বা পাইকারি ব্যবসা বলতে কি বুঝো, ব্যাখ্যা করো, এই বিষয়গুলো নিয়ে তোমরা আলোচনা যেটুকু আমি করলাম এতটুকু ধারণা থাকলে তোমাদের হবে যে পাইকারি ব্যবসায় যদি পরীক্ষা আসে পাইকারি ব্যবসায় কি 1 মার্কের, তখন উপরেরটুকু দিবা, এবং যদি 2 মার্কের আসে তখন এই যে গ্রাফটা আছে, চিত্রটা আছে, চিত্রটা নিয়ে একটু ব্যাখ্যা করে তোমাদের মধ্যে তোমরা দাঁড় করাবা। এটাই গেল পাইকারি ব্যবসায় কি। এখন আসো পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে। তুমি একজন স্টুডেন্ট, তোমার একটা বৈশিষ্ট্য থাকবে, আমি একজন টিচার, আমার একটা বৈশিষ্ট্য থাকবে, এবং এই বৈশিষ্ট্যগুলো দিয়েই আমরা একজনের সাথে আরেকজনকে আমরা কি করতে পারি, পার্থক্য নিরূপণ করতে পারি। তোমার সামনে খুচরা ব্যবসায় কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো, এখান থেকে বলা হলো, শর্ট আউট করা বলে যে কোনগুলো পাইকারি ব্যবসায় বৈশিষ্ট্য, কোনগুলো খুচরা ব্যবসায় বৈশিষ্ট্য, আলাদা করো। তাহলে তুমি এগুলো সংজ্ঞার মধ্যেই সাধারণত বৈশিষ্ট্যগুলো লুকায়িত থাকে। প্রত্যেকটা জিনিসের জানবা যে সংজ্ঞার ভিতর কি থাকে, বৈশিষ্ট্যগুলো লুকায়িত থাকে। এবং আরো একটা বিষয় জানবা যে তুমি যদি সংজ্ঞাটা ভালো করে জানো, পড়ে গেছো সংজ্ঞা, পরীক্ষায় এসে গেছে বৈশিষ্ট্য, তুমি বৈশিষ্ট্যগুলো জানো না, তুমি ওই সংজ্ঞাটা থেকেই যদি তুমি তোমার একটু ব্রেন খাটাও, তাহলে তুমি ওখান থেকে বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে পারবা। বৈশিষ্ট্যগুলো পারলে তুমি ওখান থেকে কার্যাবলী পারবা, কার্যাবলী পারলে ওখান থেকে সুবিধাগুলো পারবা। একটার সাথে একটা কানেক্টেড, একটা পড়ে গেলে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার তুমি ওখান থেকে তৈরি করতে পারবা। ঠিক সুবিধার জায়গায় যদি আসে সুবিধাটাকে তুমি যদি উল্টায় দাও, তাহলে সেটা কি হয়ে গেল, অসুবিধা হয়ে গেল। এভাবে তোমাদের কোশ্চেনগুলো, তোমাদের একটা কোশ্চেন পড়ে দিয়ে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে টেকনিক্যালি দিয়ে আসার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। হ্যাঁ, কোনো কোশ্চেনই তোমাদের আনকমন এরকম কিছু মনে করা যাবে না। যাই হোক, এখন দেখো আমরা কোনো কিছু চেনা বা জানার জন্য ইহার বৈশিষ্ট্য বা চরিত্র তুলে ধরার কোনো বিকল্প নেই। একমাত্র তার চরিত্র বা বৈশিষ্ট্য তুলে ধরার মাধ্যমে সেই পণ্যটা সম্পর্কে বা সেই বিষয়টা সম্পর্কে তুমি কি করতে পারবা, ধারণা লাভ করতে পারবা। ঠিক এমনিভাবে আমরা পাইকারি ব্যবসার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন দেখো 1 নাম্বার বৈশিষ্ট্য কি আছে, সংগঠন। 2 আছে মূলধন। 3 আছে লেনদেন, পণ্যের উৎস, ক্রেতা ও বিক্রেতা উভয়, পণ্য মজুদ, ক্রেতার ধরন, বিক্রয় কর্মীর সংখ্যা, একক প্রতি মুনাফা, ঝুঁকি। খেয়াল করো যে এইগুলো হচ্ছে পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। যে সংগঠন বলতে কি বোঝাচ্ছি আমরা এখানে একটু সংক্ষেপে আমি আলোচনা করি, তোমরা ব্রেনে ঢোকানোর চেষ্টা করো। সংগঠন হচ্ছে যে পাইকারি ব্যবসায় মূলত এক মালিকানা সংগঠন হতে পারে, আবার অংশীদারি সংগঠন হতে পারে, যৌথ মূলধনী সংগঠন হতে পারে। যদি একজন মাত্র ব্যক্তি তারা একটা পাইকারি ব্যবসায় নিয়ে গড়ে ওঠে, সেটাকে এক মালিকানা পাইকারি ব্যবসা বলবে। যদি 2 বা ততোধিক ব্যক্তি মিলে গড়ে ওঠে, সেটা অংশীদারি। আচ্ছা, এবার যৌথ মূলধনী হতে পারে। তো সংগঠন, পাইকারি ব্যবসায় সংগঠন বিভিন্ন রকম হতে পারে, এক মালিকানা হতে পারে, অংশীদারি হতে পারে, যৌথ মূলধন হতে পারে। এবার আসো মূলধন। যেহেতু পাইকারি ব্যবসায়ী, একজন পাইকারি বা পাইকারি ব্যবসায়ী প্রচুর পরিমাণে অর্থ ক্রয় করে থাকে, প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করে থাকে, যে পণ্যটা ক্রয় করার জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। তাহলে আমরা কি বলতে পারি যে একজন পাইকারি ব্যবসায় মূলধনের পরিমাণটা অধিক পরিমাণে মূলধনের প্রয়োজন হয়, মূলধনের পরিমাণটা তার বেশি। আচ্ছা, এটা একটা তার বৈশিষ্ট্য। লেনদেন, প্রত্যেকটা ব্যবসায় সাধারণত 2 ধরনের লেনদেন হয়। আমরা কি জানি, নগদ এবং বাকিতে। তো পাইকারি ব্যবসায় লেনদেনটা 2 ধরনের হয়ে থাকে সাধারণত। অনেক পাইকার নগদে পণ্য বিক্রয় করে, আবার নগদের পাশাপাশি সে বাকিতেও তাকে পণ্য বিক্রি করতে হয়। এভাবে তাকে লেনদেনটা সম্পন্ন করতে হয়। এরপরে আসি কি, পণ্যের উৎস। পণ্যের উৎস কি, যে অর্থাৎ পাইকার তার যে পণ্যগুলো সে কোথা থেকে সংগ্রহিত করে থাকে, কোথা থেকে পেয়ে থাকে। একজন পাইকার সাধারণত উৎপাদনকারীর নিকট থেকে পণ্য ক্রয় করে থাকে, অনেক সময় আমদানিকারকের নিকট থেকেও পণ্যটা ক্রয় করে নিয়ে থাকে। অর্থাৎ তার সোর্সটা হচ্ছে কি, উৎপাদনকারী বা আমদানিকারক, তাই তো। উৎপাদনকারীর কাছ থেকে ডাইরেক্ট পণ্য ক্রয় করে নিয়ে আসে, আবার অনেক ক্ষেত্রে আমদানিকারক যারা পণ্যটা বাইরে থেকে আমদানি করে নিয়ে আসে, সেই আমদানিকারক ইম্পোর্টারদের কাছ থেকে যোগাযোগ করে সরাসরি যোগাযোগের মাধ্যমে তারা পণ্যের কালেকশন করতে পারে। আচ্ছা, ক্রেতা ও বিক্রেতা উভয়, এটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটা তোমাদের
2 মার্কের কোশ্চেন অবশ্যই থাকবে, এটা ইম্পর্ট্যান্ট, যে পরীক্ষায় একটা কোশ্চেন থাকবে যে পাইকার, ক্রেতা ও বিক্রেতা উভয় বিষয়টি ব্যাখ্যা করো। তাহলে এখানে কি বলবা, একজন পাইকার যখন প্রচুর পরিমাণে পণ্য উৎপাদনকারী বা উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট থেকে সংগ্রহ করে থাকে, তখন সে সেখানে কি হিসেবে ভূমিকা পালন করতেছে, ক্রেতা হিসেবে ভূমিকা পালন করতেছে। আবার ওই পাইকার যখন সে তার ওই পণ্যটি খুচরা ব্যবসায়ীদের নিকট বা অন্যান্য ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে, তখন সে কি করতেছে, বিক্রেতা হিসেবে ভূমিকা পালন করতেছে। এই জন্য বলা হচ্ছে কি, যে একজন পাইকার একদিকে ক্রেতা, অন্যদিকে বিক্রেতা হিসেবে ভূমিকা পালন করে থাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো। এরপর আসো পণ্য মজুদ। যেহেতু একজন পাইকার প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করে আনে, এই পণ্যগুলো একসাথে সব বিক্রি হয়ে যায় না, তো পণ্যটা ক্রয় করে আনে তাকে কী করতে হয়, পণ্যটা মজুদের ব্যবস্থা করে আস্তে 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 তাকে বিক্রয় করার ব্যবস্থা করতে হয়। এই জন্য পাইকার কী করে থাকে, পণ্য মজুদের ব্যবস্থা করে থাকে। আচ্ছা, এরপর আসো ক্রেতার ধরন। ক্রেতার ধরন কি, পাইকার সাধারণত কোন ধরনের ক্রেতাদের কাছে পণ্য বিক্রয় করে থাকে। ক্রেতার ধরন হচ্ছে তোমার শিল্প প্রতিষ্ঠানের ক্রেতা হতে পারে, তারপর তোমার খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্রেতা হতে পারে, ইত্যাদি ক্রেতা হচ্ছে পাইকারি ব্যবসায়ের ক্রেতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। যে খুচরা ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রভৃতি পাইকারি ব্যবসায়ের ক্রেতা। এই ব্যবসায় চূড়ান্ত ব্যবহারকারীর নিকট বা চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্যদ্রব্য বিক্রয় করে না ক্রেতা। বিক্রয় কর্মীর সংখ্যা, পাইকারি ব্যবসায় যেহেতু তোমার অনেক বড় একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং মূলধনও বেশি লাগে, তো এখানে বিক্রয় কর্মীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে, তাই তো। এরপর আছে কি, একক প্রতি মুনাফা। আচ্ছা, পাইকারি ব্যবসায়ীদের একক প্রতি মুনাফার পরিমাণ কম হয়, এরা কিন্তু এদের মোট মুনাফাটা বা নিট মুনাফাটার পরিমাণটা কী হয়, বেশি হয়। হ্যাঁ, যে একক প্রতি মুনাফাটা কেমন, যে তুমি 10 টাকা দিয়ে ক্রয় করে এনে সে কত করতে পারে, 10 টাকা 50 পয়সা বিক্রি করতে পারে, 50 পয়সা বা 1 টাকা লাভ করে একটা পণ্য থেকে। সাধারণত তারা খুচরা ব্যবসায়ীদের কাছে খুব অল্প মার্জিনে, একদম খুব কম মার্জিনে তারা পণ্যটা বিক্রি করে থাকে পাইকাররা। খুচরা ব্যবসায়ীরা সাধারণত ভোক্তাদের কাছে ওই পণ্যটা 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা পর্যন্ত প্রফিট করে থাকে। কিন্তু একজন পাইকার একক প্রতি মুনাফাটা খুব কম নিয়ে থাকে, কিন্তু তার সারাদিনে তার প্রচুর পরিমাণ সেলস থাকে, ওই সেলস দিয়ে দেখা যায় যে একটা সময় তার মোট মুনাফার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। সে কথাই বলেছে যে পাইকারি ব্যবসায়ের একক প্রতি মুনাফা কম হয়ে থাকে, তবে বিক্রয়ের পরিমাণ অধিক হয় বলে মোট মুনাফা কী হয়, বৃদ্ধি পায়। আচ্ছা, ঝুঁকি। ঝুঁকিটা কি বলছে, পাইকারি ব্যবসায় একদিকে ক্রয় করে, একদিকে বাকিতে বিক্রয় করে, আর একদিকে পণ্য মজুত করে, আর একদিকে বিক্রয় কর্মী নিয়োগ করে, বিভিন্ন কাজ তার করতে হয়। এই জন্য পণ্য দেখা যাচ্ছে কিনে নিয়ে আসছে, পণ্যর দাম হঠাৎ করে দেখা যাচ্ছে যে সে পেঁয়াজ কিনে নিয়ে আসছে 50 টাকা করে কেজি, পরের দিন সে ওই দিন বিক্রি করতে পারলো না, পরের দিন পেঁয়াজ মার্কেটে দেখা যাচ্ছে যে 40 টাকা হয়ে গেছে, তাহলে সে তার কী হয়, এটা তার জন্য একটা ঝুঁকি, তার ক্রয় মূল্যের উপরই 10 টাকা তার লস হয়ে গেল। এভাবে বিক্রয় একজন পাইকারকে অনেক প্রকার ঝুঁকি তাকে গ্রহণ করতে হয়। হ্যাঁ, যে নগদ বাকিতে বিক্রয়ের জন্য একটা ঝুঁকি নিতে হয়, পণ্য মজুদের একটা ঝুঁকি থাকে, পণ্য বিক্রয়ের একটা ঝুঁকি থাকে, সমস্ত দিক দিয়ে পাইকারকে অনেক ঝুঁকি তাকে গ্রহণ করে ব্যবসাটা পরিচালনা করতে হয়। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে আজকের যে ক্লাস, এই ক্লাসটা আমরা 2টা টপিকস নিয়ে মূলত সাজিয়েছিলাম, যে একটা হচ্ছে পাইকারি ব্যবসায় কী, আর লাস্ট ছিল পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। আশা করি তোমরা যতটুকু যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তোমরা ক্লিয়ার। তো এভাবে আমরা পরবর্তী যে টপিকসটি আছে, খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস, পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ, এখান থেকেই মূলত তোমার ওই টপিকসটাই আমাদের শেষ করতে 2-3টা ক্লাস লেগে যাবে। ওখানে তোমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়গুলো তোমাদেরকে, এবং বিষয়গুলো তোমাদের জন্য নতুন, বিষয়গুলো সম্পর্কে তোমাদের ভালো ধারণা রাখতে হবে। তো আশা করি তোমরা সে পর্যন্ত ভালো থাকবে। আমি তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনায় শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।